জুলাই জঙ্গি করে। জুলাই কোনো যুদ্ধ ছিল না, কিসের যুদ্ধ, কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটা আপনারা যদি বলতে পারেন যে কতগুলো লাফালাফি লম্পজম্প পোলাপানের লম্পজম্প ছিল, তাই না? অতএব এটাকে যুদ্ধ বলা যাবে না। আর যারা লাফালাফি করেছে এরা হলো জঙ্গি, টাকার বিনিময়ে এরা বেহাল্লাপনা করেছে এবং জঙ্গিগিরি করেছে, এরা জঙ্গি। জুলাই দালাল, আমি বলি জুলাই দালাল। জুলাই একটা দোকান। এই যে শহীদ, এই বাংলাদেশের সরকারি গেজেট থেকে 53 জনের নাম বাদ পড়েছে, ভুয়া শহীদ। আরও খুঁচায় বের করলে ভুয়া। আমি তো বলতে চাই যে 836 জনের নাম সবই ভুয়া। দুই একটা চিপা চাপা দেওয়া বাইরে হতে পারে যে হয়তো গুটি গুটি পা করে গেছিল, গুলি খেয়ে মরে গেছে, কিন্তু রাবার বুলেটে কেউ মরে কিবা? শুনেন, জুলাই যুদ্ধ যে বলে এটাই বড় অপরাধ। যুদ্ধ বলতে কি? আয়াস আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে, আমাকে ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের এই শান্তা ফারজানার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে হেগে খালি দর্শনের কথা কয়, মানে হেগে মানে সব খুইলা রেডি করে রাখছে একজনে দর্শন করতো। কেউই তো দর্শন করে না। কালকে বিলে আয়াসও গেছে, থাবর দিয়ে আয়া বসে দর্শনটা করলো না, কি লিগে হেগে লিগে হেয়ানো মান সম্মানে বাজ্যা গেছে। আর তোর কে দর্শন করবো? তোর চেহারা সুরত দেখলে মানুষের দ্বারে তোর দ্বার যাইতে মনে চায় নাই। তোর হিসা দিয়ে বাইরে তোর কালকে থাবর দিছে, তোর গু বেড়া জুতা দিয়ে বাইরে দরকার ছিল। বেকুব মাই এখন আনকার শান্তা ফারজানা যে জুলাইকে কটাক্ষ করে জুলাই স্মৃতিস্তম্ভ মানে প্রতীকীতে যে জুলাই জুতা নিক্ষেপ কর্মসূচি করলো, মাহিয়া মাহি এবং মেহের আফরোজ শাওন যে জুলাইকে নিয়ে কটাক্ষ করলো, তাহলে তাদের একটা চুল ভাগা করে তাদেরকে জেলখানায় নিত, তাদের উপর যে হামলা করতো, তাহলে আমরা মাইনে নিতাম তারা জুলাইকে ধারণ করে। ঠিক, তার মানে কি? তার মানে নতুন করে তারা মানে ফ্যাসিস্টদের দিকে আগাচ্ছে। আসলে এখানে সমালোচনা যারা করবে কেউ কারো ঊর্ধ্বে নয়। তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, প্রতিমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, যেই হোক, সবাইকে সমালোচনা সহ্য করতে হবে সে যদি ভুল কাজ করে। এই ফারজানার গালে লাল জুলাইয়ের টেটু আঁকছে আমাদের জুলাই যোদ্ধা আয়াস ভাই। একবারে কানের নিচে ঠাস করে একটা থাপ্পড় মারছে। আরো কয়েকটা মারা দরকার ছিল। ওই যে বলছিল যে সাতারা পেছন দিক দিয়ে দিবে, এটাই দেওয়া দরকার ছিল, আরো খুশি হইতাম। হ্যাঁ, তো এটা দেখে খুবই ভালো লাগছে। আরো খুশি হতাম যদি আমি দিতে পারতাম আরো কয়েকটা। একটা দেওয়াতেও তো শিরুর উপরে মনে করেন ফইরা চিল্লা পাল্লা শুরু করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে সে আমাদের আবু সাইদ, মুগ্ধ এবং শরীফ উসমান হাদি ভাইকে পর্যন্ত ছাড়ে নাই। সে জুলাই জঙ্গির সাথে এগুলা তুলনা করেছে। বুঝতে পারছেন সে কোন লেভেলে? তার পিছনে কারা আছে? অবশ্যই বড় কোনো শক্তি আছে। হ্যাঁ, মাল ডালতাছে আর তাইনারা এখানে কাজ করতেছে। হ্যাঁ, ইনি হিজাবি শাহবাগী। হিজাবি বে সয়া জফালা আকার শাহ, বুঝে নেন কি নাম বলছি। মানে হিজাব পরে সে রীতিমতো জুলাইকে কটাক্ষ করে কথা বলতেছে, কাউকে ছাড় দিতেছে না। এখন অনেক সুশীলী আছে যে নারীকে কোনো থাপ্পড় মারলো এই নিয়ে কথাবার্তা বলতেছে। তো ওদের সুশীলগিরি কি এক্ষেত্রেই? এই যে মাহমুদা মিতুরে যে ওইদিনকে যে হবিগঞ্জে সিলেটে যে থাপ্পড় মারলো, হ্যাঁ, তার শরীরে যে আঘাত করলো, তখন কি তোর আর সুশীলগিরি ছিল না? এই ফারজানার পক্ষে যে কথা বলতে আসবে তাকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। সে যেন বাংলাদেশের আর কোথাও কোনো স্পেস না পায়। হাসিনা তো চুরামির রাস্তা করেই দিয়ে গেছে, আবার নতুন করে কেন চুরামি হবে? এই আপনারা যারা ভিডিও দিবেন এটার নিচে কমেন্টগুলো দেখেন, এমন শব্দ যেগুলো সারা জীবনে কখনো শুনে আসি নাই। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। যেখানে আপনারা আইসা 2 মাসের মাথায় বলছেন গ্যাসের দাম বাড়াবেন না, বিদ্যুতের দাম বাড়াবেন না, 1 মাসের মাথায় দাম বাড়ায় দিয়েছেন। এই শয়তানি কেন আমাদের জন্য? এই মস্কার আমরা মেনে নিব না ভাই। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। জ্বালানি মন্ত্রীকে কি উনি কি মানে কি ওনারা তো এসি রুমে থাকে? হ্যাঁ, ওনারা রেডিমেড সবকিছু ওনাদের মানে ওনারা তো দেশে কি হইতেছে এগুলো দেখার তো ওনাদের সময় নাই। এগুলো দেখে ওনারা কি ওনাদের টাকার বস্তা লাগবে? বাচ্চারা সকালে স্কুলে যায়, আমার বাসায় মুরব্বীরা আছে, সকালবেলা বাইরের খাবার সবাই কিন্তু পেটে সহ্য হয় না। তো এই গ্যাসের সমস্যা মানে আরও অনেক রাজনৈতিক প্রবলেম আছে, কিন্তু প্রথম যেটা হচ্ছে খাওয়া পড়া এই জিনিসটা। এবং আমরা মেয়েরা যারা আছি তারা প্রচণ্ড রকম সাফার করতেছি। বাসায় মানে সকালে যে বাবুদের স্কুলে পাঠাবো প্রতিদিন দেরি হচ্ছে, রাতের খাবার রান্না করে সেটা গরম করে খাওয়ানো এটা সবার পেটেও সহ্য হয় না। গ্যাসের সমস্যা এটা যদি সমাধান না হয় আমাদের রেগুলার মানে ডে টু ডে লাইফে আমাদের প্রবলেম হচ্ছে। তো গ্যাসের সমস্যাটা অবশ্যই এটা নোটিস করতে হবে। জ্বালানি মন্ত্রীর বাসায় তো ভাই কারেন্টের চুলা আছে, কারেন্টের চুলা থাকে, তাদের বাসায় ওভেন আছে ভাই। আমরা তো মধ্যবিত্ত মানুষ ভাই, আমাদের বাসায় ওভেনও নাই, কারেন্টের চুলাও নাই, গ্যাস দিয়ে রান্না করতে হয়। তো সেই গ্যাসের সংকট, সকালবেলা নাস্তা বানাইতে পারি না, চুলায় এমন ভাবে গ্যাস উঠে, আমার কাঠের লাড়কি দিয়ে তো রান্না হবে না। চুলায় কি গ্যাসের চুলায় লাড়কি দিয়ে রান্না করা যায়? আগুন ধরলে এটা ড্রাইভার নিবে কি?
দেখে এই আপনারা যারা ভিডিও দিবেন এটার নিচে কমেন্টগুলো দেখেন, এমন শব্দ যেগুলো সারা জীবনে কখনো শুনে আসি নাই। এখানে মানে সবাই আসছি আমরা দেশকে ভালোবেসে, মানে এখন এটা হয়ে গেছে যে আমরা দেশের পক্ষে কথা বলতেছি, এটাই মনে হচ্ছে যে একটা অন্যায় হয়ে গেছে এবং আমাদেরকে গালি দেওয়া যায়, যত খুশি গালি দেওয়া যাবে, কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে বলতে পর্যন্ত পারবো না। জনগণ আছে যদি ডাইরেক্ট লাগা লাগে দরকার হলে মিটার ছাড়া ডাইরেক্ট লাইন দেবো। মানে প্রতি মাসে মাসে 1000 টাকা করে বিল বাড়তেছে আমার বাড়ির বিল, এটা বাড়ির বিল। আপনাদের আগের যা বিল আসে এখনো তার চেয়ে কম আসবে, এই আশা নিয়ে আমরা কিন্তু নাগাইলাম। এখন মনে করো আগে আমাদের সারা দিনও কোনোদিন লাইট জ্বলেছিল, ঘরে কারেন্ট জ্বলেছিল, বাইরে লাইট জ্বলেছিল। এখন আমাদের মা বোন বউ বাচ্চা করে কি রিচার্জ মিটার সম্পূর্ণ লাইট বন্ধ করে, বন্ধ করিয়া কয় না 2 টাকা বাঁচলে আমাদের বাঁচবে। আগে আমার কারেন্ট বিল আসছিল 210-20, হাইয়েস্ট বিল আসছিল 330, মাসের শেষে যা 400, বছরের শেষে যা। এখন প্রতি মাসে আমার বিল আসে 1700 টাকা। তাহলে এটা কি জনগণের জন্য কি বাড়ালেন? হ্যাঁ, জনগণের জন্য আপনার কি করলেন? রিচার্জ মিটার না গিয়ে কি আপনার চুরি করতেছেন? জনগণ কি এখন বাস দিচ্ছেন? আমি যখন মিটার না লাগাই তখন আমাকে বলতেছে ভাই আপনাদের এখন মিটার না লাগাইলে পরক্ষণে মামলা হবে, আপনাকে আবার টাকা দিতে হবে 10,000, আপনার বিল কোথায় দিবেন সেটা ইয়ার জন্য হবে না, আপনি মিটারটা দ্রুত লাগিয়ে নেন। মিটারের কাগজ নিয়ে হ্যাঁ, মিটার লাগাইলাম, প্রথম আমাকে 500 টাকা হালাত দিয়া 1 মাস 5 দিন গেল, পরে আমি 1200 টাকা ঢুকাইলাম, আমার গেল 17 দিন, পরে আমি 1000 টাকা ঢুকাইলাম, আমার গেল 14 দিন। হ্যাঁ, আবার কালকে আমি পরশুদিন ঢুকাই দিলাম 500 টাকা। এখন যে কয়দিন যাবে আমার তো ওইটা জানা যাচ্ছে না। জনগণ আছে যদি ডাইরেক্ট লাগা লাগে দরকার হলে মিটার ছাড়া ডাইরেক্ট লাইন দেবো, আপনারা আপনারা বলবেন। ঠিক আছে, ওরা যদি আমাদের সুযোগ সুবিধা না চায় বা আমাদের গ্রাহকের জন্য আমরা সুবিধা। সরকার তো এই মুহূর্তে সব থেকে বেশি ভয় পায় জামাতকে, অন্যদেরকে কিছুটা মাঠে নামার সুযোগ দিলেও জামাতকে দিতে চায় না। আমরা বিভিন্ন মাধ্যমে আপনারা ফেসবুকে দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন যে জামাত সরকারের সাথে মিশে যাচ্ছে। তো হয়তো সরকারও চেষ্টা করেছিল জামাতকে বাগে নেওয়ার, যখন বাগে নিতে পারেনি তখনই আবার জামাতকে মাঠে নামতে দিচ্ছে না। দেখেন, জামাত বাংলাদেশের একটি বৃহত্তর শক্তি, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন? জামাতের একটি বিশাল সাংগঠনিক সক্ষমতা রয়েছে এবং জামাতকেই কিন্তু মাসখানেক আগে তাদেরকে কিন্তু সরকার রাস্তায় নামার অনুমতি দিল। কিন্তু এখন নতুন করে যখন দেখছে যে জামাতের মতন শক্তি, এই জামাত আবার এখন যারা যুগপৎ আন্দোলন করছে এদের সাথে একতাবদ্ধ হয়ে রাস্তায় নামে, তারা তো অল্প সময়ের মধ্যে 10 ঘন্টা আগে মনে হয় তাদের অনুমতি দিয়েছে। 10 ঘন্টার মধ্যে দেখেছেন যে আপনার মৎস্য ভবন এলাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তাদের প্রোগ্রাম করার অনুমতি দিলেও এই এলাকা কিন্তু পুরো ভরে গিয়েছিল। অর্থাৎ সরকার কিন্তু মাঠে জামাতকে নামতে দিয়ে দেখলো যে জামাতের এই দীর্ঘ 10 বছর যে তাদের রাজপথে নামতে দেয়নি, সেই জায়গা থেকে জামাতের সাংগঠনিক সক্ষমতা কেমন রয়েছে সরকার একটি পরীক্ষা করলো, কিন্তু দেখলো যে জামাত তাদের জন্য একটি থ্রেট। সেই জায়গায় জামাতকে এখন তারা মাঠে নামতে দিচ্ছে না। গতকাল আমরা দেখলাম জামাতের সমাবেশ করার অনুমতি দেয়নি, কিন্তু জামাত তারপরেও একটি বিক্ষোভ সমাবেশ করেছে। জামাত আবার আরেকটি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশে তারা ডাক দিয়েছে। এখন যদি জামাত রাস্তায় নামে তাহলে আওয়ামী লীগ কেন জামাত জুজু দেখাবে আমি জানি না, কেন জামাতকে ভয় পাচ্ছে জানি না। আমি মনে করি এই মুহূর্তে সবার রাস্তায় নামা উচিত। জামাত যদি রাস্তায় থাকে, প্রতিবাদ করে, আমরা অবশ্যই জামাতকে ওয়েলকাম জানাই। আমার কথা হলো জামাত তাদের জায়গা থেকে আন্দোলন করছে, ভবিষ্যতে যদি কখনো এক প্ল্যাটফর্মে সবাই আসার সুযোগ হয় তখন আসবে, বাট এখনই আমি বলতে পারি না যে আমি জামাতের সাথে আন্দোলন করছি। বাট বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। অবশ্যই বিএনপি বিরোধী দল হিসেবে, নির্যাতিত বিরোধী দল হিসেবে তাদেরকে আমরা সাথে নেব, কিন্তু বিএনপির হাতে স্টিয়ারিং ছেড়ে সেটাতে যদি আমরা একমত হই আবার জেলেও সেই কদু হবে। সহজ কথা। আমি আমার গ্রামের নাম আমার বউর নামে করবো, তুই পারলে ঠেকা। আমার ইউনিয়নের নাম আমার 2 পোলার নামে করবো, তুই পারলে ঠেকাইস। প্রধানমন্ত্রী আমার বন্ধু, বাল্য বন্ধু, পারলে ঠেকা। টাকার বিনিময়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স চার্জশিটের সাথে প্রডিউস করতেছে না কোর্টে। এখন আমি আপনি রাস্তায় বসে চিল্লাইতেছি ইনুরে 5 বছর দিল কেন, দিছি, তুই ঠেকা। এর নাম হলো রাষ্ট্র, বুঝছেন? তাহলে এই যে প্রত্যেক দিন সে আমাকে আপনাকে প্রভোগ করতেছে, হাদিরে মারছি, ওর আসামিরে পালায় যাইতে দিছি, তুই পারলে ঠেকা।
বিজিবি যার দায়িত্ব ছিল সীমান্ত থেকে যেন কেউ পালাইতে না পারে, বিজিবির ডিজেকে এখনো ডিসমিস করেন নাই কেন? প্রত্যেক দিন, প্রত্যেক 6 মাস 3 মাস পরে দেখবেন বড় বড় ঘটনা ঘটবে, আমাকে আপনাকে লড়াই করতে হচ্ছে। শান্তিনগর, পল্টন যেভাবে জলাবদ্ধতা হচ্ছে, ওই রাস্তায় রাস্তায় হাজার হাজার তরুণকে বারবার লড়াইতে আনবেন, মারবেন, আবার ওসমান হাদিরা মরবে, মরার পর এরপরে রাষ্ট্র আবার আপনাকে বলবে ওই একই কাজ আবার করব, তুই পারলে ঠেকাইস। এটা নাম হচ্ছে রাষ্ট্র। এবং এই রাষ্ট্রটাই হচ্ছে, দেখেন কয়েকদিন আগে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করছি, অক্ষর অক্ষরে পালন করব, কিন্তু প্রতিদিন লঙ্ঘন করছে। বিএনপির 31 দফার 6-7টা অলরেডি তারা ব্রেক করেছে। প্রথম দিনই 31 দফার প্রথম ধারা তারা নতুন সংসদের প্রথম দিন, শপথের দিন ব্রেক করেছে। সংবিধান সংস্কার নামক কিছু ছিল না, আমরা এই বিপ্লবে বিশ্বাস করি না, তারা বলেছে বিপ্লবে বিশ্বাস করি না, এটা স্বাক্ষর করব না, তুই পারলে ঠেকা। আপনি কেন আরেক দেশে আপনার ছেলে মেয়েকে পাঠান? আপনি মরবার জন্য কেন ব্যাংককে যান? আপনি আইসিইউতে ঘুমানোর জন্য কেন আপনি সিঙ্গাপুরে যান? ইন্ডিয়াতে যেতে হয়, সাউথ ইন্ডিয়াতে যেতে হয় কেন? মানে এটা তো খুবই অসম্মানজনক একটা ব্যাপার। আপনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে ট্রিটমেন্টের জন্য সৌদি আরব নিয়ে যাবো, ও তো শুনে হার্ট অ্যাটাক করবে, মানে ও অসুস্থ না থাকলেও অসুস্থ হয়ে যাবে সাথে সাথে। আপনি কোন আমেরিকান ইউরোপিয়ানদের সাথে যদি কথা বলেন যে তোমাদের মিলিটারি টেক ওভার করবে আগামী 3 মাসের ভিতরে, ও এটাকে একটা গুড জোকস হিসেবে নেবে, ইটস ভালো মানে কমেডি আর কি। ট্রাম্প কিন্তু মোদি হইতে চায়, ট্রাম্পও কিন্তু হাসিনা হইতে চায়, সে পারে না কেন? আবার হাসিনা কেন হাসিনা হয়ে ওঠে, মোদি কেন মোদি হয়ে উঠছে, পার্থক্যটা কোথায়? আপনি যখন ইনস্টিটিউশন বিল করবেন, কোন ব্যক্তি চাইলেও হাসিনা মোদি হয়ে উঠতে পারবে না, চাইলেই সম্ভব না, প্র্যাকটিক্যাল না। ইমরান খান দেখেন, একটা ফ্রডুলেন্ট ইলেকশনে তাকে হারিয়ে তার আর্ম ফোর্সেস জেলে ঢুকায় রাখছে, তার পুরো মানে পার্টিটাকে খায় ফেলছে সেনাবাহিনী। যে সেনাবাহিনীর ব্যাপারে ইমরান খানের খুব একটা মজার কথা আছে যে they won every election but lost every war, যে তারা প্রত্যেকটা নির্বাচনে যেতে কিন্তু প্রত্যেকটা যুদ্ধে হেরে যায়। মানে এই বাংলাদেশের 71-এর যুদ্ধ, আগের বিভিন্ন ইন্ডিয়ার সাথে স্কারমিশেসের কথা বলেছে আর কি। তাহলে তার ফাংশনটা কি আসলে? তো একইভাবে দেখেন যে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাতে আমরা যখন পলিটিক্যাল সেটেলমেন্টের আলাপ করেছি, প্রফেসর ইউনূস সাহেব এবং তার সরকার কিন্তু এই কাজটা করবার চেষ্টা করেছে যে দেখবেন প্রথমে 6টা, 3টা, 4টা, 11টা করে 15টা কমিশন হয়েছে। কমিশনগুলো আসলে কি কাজ করেছে? রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো কিভাবে ফাংশন করা উচিত সেই মর্মে তারা সুচিন্তিত মতামত দিয়েছে। পার্টিকুলারলি সংবিধান রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা কমিশন নিয়ে তিনি আবার ঐকমত্য কমিশন করলেন। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। পাকিস্তানিরা ভুল করেছিল, একটা আর্মি আরেকটা আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানিরা বাঙালি জাতির সাথে যুদ্ধ করতে চেয়েছে, এই কারণেই পরাজিত হয়েছে। জাতির সাথে যুদ্ধ করা কোনো সামরিক বাহিনী কাজ নয়। এই যে ভুল তারা করেছে, যে কারণে তাদের এই পরিণতি হয়েছে, 90,000 এখানে সারেন্ডার করতে হয়েছে। সেনা প্রধানের কি গণঅভ্যুত্থানে ভূমিকা নাই? নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল যে সেনা প্রধান দাড়ি রেখেছে, তার দাড়িকে নিয়ে কটাক্ষ করলো যে মানুষ যখন অন্যায় করে, ভুল করে, বয়স হয়ে গেলে এরকম দাড়ি টাড়ি রেখে এক ধরনের ভাওতাবাজি করে। সেনা প্রধানের গণঅভ্যুত্থানে ভূমিকা আছে। আজকে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য সেই হাসনাত আব্দুল্লাহরা নানান ধরনের চক্রান্ত করছে। জামাত ইসলামের সাথে জোট করেছে, জামাতের আমিরকে দায় নিবে না। আজকে সেনাপ্রধানকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিতর্কিত মন্তব্য এনসিপি করছে, জাতি কিন্তু এটিকে গ্রহণ করছে না। আমি সর্বশেষ বলবো, বিএনপি সরকারের উপরে আস্থা রাখুন। এই যে বিরোধী দল, তারা যে কে বলেছে পাল্টা মামলা স্বাভাবিক হবে? না, তারা করেছে পাল্টা মামলা। মানে আপনি বলেছেন যে স্বাভাবিকভাবে হবে, এটা কেন বলেছেন? পাল্টা মামলা, আপনি তো মিডিয়ার লোক, আপনি দেখেছেন যে আমাদেরকে রাস্তা ফেলায় মারছে, তারপর আবার বলতেছেন যে মামলাটা স্বাভাবিক। না, শুধু মামলাটা তারা একটা পাল্টা মামলা করেছে, এটাই ঘটনা। মামলাটা তারা আগে করে না, যে ঘটনা ঘটেছে ঘটনা থেকে আপনারা মামলা করেছেন, তারা এটা জাস্ট মায়ের তো ওরা খায় নাই, খাইছি আমরা না, একদমই সহজ। চোখ তো আমাদের উঠে, তাহলে আমি মামলা করবো না? ওরা কেন মামলা করছে? মামলাটা করেছে, এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া, দলীয় প্রতিক্রিয়াটা কি? এটা তারেক রহমানের সরাসরি নির্দেশও হচ্ছে। আমরা এটা ধিক্কার জানাচ্ছি তারেক রহমানের প্রতি, এবং এটা ন্যূনতম উনি রাজনীতির কার্টিসি রাখতেছে না, ওনার রাজনীতি ছড়ে গ্যাংবাজি করা উচিত। এই বইগুলো এখানে যে দেখেন কোরআন শরীফ সব
কোনো জিহাদি বই এখানে একটাও নাই, কিন্তু এখান থেকে এক একটা বই দিয়ে উদ্ধার দেখায় তাদেরকে জঙ্গি ট্যাগ দিত, নিজেরা রাখতো, ধরে আনতো, তাদেরকে কাউকে কাউকে এই বইগুলো উদ্ধার দেখায় জঙ্গি ট্যাগ দিত। বিএনপির দালাল, চামচা আর ওই অন্ধ ভক্তদের জন্যই আমার আজকের এই ভিডিও। দালাল, এই ভিডিওটা দেখা যা, তারপর কিছু কথা কমো শুনে যাইস। ভিডিওটা দেখ। এই ভিডিওটা কোনো পুরনো ভিডিও না, শেখ হাসিনার আমলের ভিডিও না, এটা আজকের ভিডিও, জনাব তারেক রহমান সাহেবের সরকারের সময়কার আজকের ভিডিও। আর এই ভিডিওটা কোন জায়গার জানোস? ওই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আছে সালাউদ্দিন সাহেব, তার এলাকার কক্সবাজারের সেই এলাকার ভিডিও এটা। আজকে সেখানে ছাত্রলীগের পাহারা দিয়া এরকম মিছিল করার সহযোগিতা করতেছে সালাউদ্দিন সাহেব। সেখানে ছাত্রলীগ মিছিল করে, তারেক রহমানের দুই গালে জুতা মারো তালে তালে। বাকি চমৎকার। হঠাৎ করেই দেশ জুড়ে কড়া সতর্কবার্তা দিয়েছে সরকার, পুলিশ। চারদিকে নানান ঘটনা শুরু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি 111-এর পদধ্বনি। কখন? যেই সময় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কাম ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড় বাংলাদেশে এসেছেন এবং সরকারের সাথে একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সার্জিও গড়ের। এর মানে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বেঁকে বসেছে, নৈশভোজ বাতিল করা হয়েছে। নিঃসন্দেহে নৈশভোজটা বাংলাদেশ সরকার বাতিল করেনি, সার্জিও গড়ের পক্ষ থেকেই বাতিল করা হয়েছে। আবার মেট্রো রেলের নিচে আবারও বোমা এবং পুলিশের সতর্কবার্তা। আমি স্পষ্টত দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চায় যে বাংলাদেশ তাদের গোলাম হয়ে থাকুক, চীনের সাথে সম্পর্ক করতে পারবে না। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্রে গোলাম হয়ে থাকতে না চায়, তাহলে বিএনপি সরকারকে ফেলে দিবে বা পতন ঘটাবে। আর বিএনপি সরকারকে পতন ঘটানোর বা ফেলে দেওয়ার উপায় হচ্ছে 111 ঘটানো। যেহেতু এখন পর্যন্ত বিএনপি সরকার টলে নাই, যুক্তরাষ্ট্রের কাছে ওইভাবে নথি স্বীকার করেনি, বরং বিএনপি বেঁকে বসেছে। নির্বাচনের 3 দিন আগে চুক্তি করলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরে ক্ষমতা আসলেও এখন বিএনপি বেঁকে বসেছে। এই জন্য যুক্তরাষ্ট্র বেঁকে বসেছে। আর ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্যাবোটাজ করার ষড়যন্ত্র করছে। এই জন্যই জরুরি সতর্কবার্তা। এই জন্যই মেট্রো রেলের নিচে বোমা পাওয়া যায়, অঘটন ঘটতে পারে। আর এগুলো সব